অবশ্যই কাশ্মীরের জঙ্গি হামলা এবং কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর কিন্তু অমিত শাহ, রাজনাথ সিং তারা কিন্তু বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন। কারণ বিরোধীরা যে প্রশ্নগুলো তুলে ধরছেন যে কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না কাশ্মীরের পেহেলগাঁয়ে, এবং তারই উত্তর দিয়েছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। তারা যেমনটা বলেছেন যে প্রশাসনকে না জানিয়ে এই রুটে নিয়ে গিয়েছিলেন ট্যুর গাইডরা, কাদের না পর্যটকদের। পেহেলগাঁয়ের বৈশরণে কেন সেনা মোতায়েন ছিল না, বিরোধীদের প্রশ্নের মুখে কি জবাব দিলেন রাজনাথ এবং অমিত শাহ। তারা যেমনটা বলেছেন যে প্রশাসনকে না জানিয়ে ওই রুটে নিয়ে গিয়েছিলেন ট্যুর গাইডরা পর্যটকদের। পেহেলগাঁয়ে বৈশরণ উপত্যকায় এত পর্যটকের যাতায়াত, তারপরেও কেন সেখানে সেনা মোতায়েন ছিল না, এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমন সর্বদল যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও কিন্তু এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর ঘটনার পর থেকে এই প্রশ্ন তুলেছেন অনেকেই। সর্বদল বৈঠকেও সেই প্রসঙ্গ টেনেছেন বিরোধীরা। কেন্দ্রের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা যেমনটা বলেছেন যে নিরাপত্তায় গাফিলতির কথা স্বীকার করেছেন। তারা কিন্তু নিরাপত্তায় যে গাফিলতি ছিল সেই বিষয়টা কিন্তু স্বীকার করেছেন। পাশাপাশি বৈশরণে কেন সেনা মোতায়েন ছিল না তার জবাবও দিয়েছেন তারা। কেন্দ্রের যুক্তি, প্রশাসনকে না জানিয়ে ওই রুটে পর্যটকদের নিয়ে গিয়েছিলেন ট্যুর গাইডরা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পেহেলগাঁয়ের বৈশরণে কেন সেনা মোতায়েন ছিল না, বিরোধীদের প্রশ্নের মুখে রাজনাথ সিং এবং অমিত শাহ তারা কিন্তু নিরাপত্তার গাফিলতি ছিল সেই বিষয়টা তারা একদিকে যেমন স্বীকার করেছেন, তার পাশাপাশি প্রশাসনকে না জানিয়ে ওই রুটে পর্যটকদের নিয়ে গিয়েছিলেন ট্যুর গাইডরা, এমন প্রসঙ্গ কিন্তু তারা তুলে ধরেছেন। পেহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায় এত পর্যটকের যাতায়াত, তারপরে কেন সেখানে সেনা মোতায়েন ছিল না। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ইতিমধ্যে যে একটা গাফিলতি ছিল, নিরাপত্তার গাফিলতি, সেই বিষয়টা কিন্তু স্বীকার করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। তাহলে কেন নিরাপত্তার গাফিলতি ছিল সে প্রসঙ্গে তারা ঠিক কোন কোন প্রসঙ্গ তুলে ধরেছে? দেখো, পেহেলগাঁওয়ের মতো এলাকা এবং একেবারে পর্যটকের এটা গুরুত্বপূর্ণ মরশুম, জনবহুল এই জায়গা, এবং যে ক্যাফেতে গিয়েছিলেন যারা নিহত হয়েছেন তারা কফি পান করতে গিয়েছিলেন একেবারে ওপেন মাঠের মধ্যে, সামনেই পাশেই পাইন বন, সেই সমস্ত এরিয়া একেবারে হাফ কিলোমিটারও নয় তার আগে আর্মির ফরওয়ার্ড পোস্ট রয়েছে। এখানেই প্রশ্ন উঠেছে যে কেন আর্মির টহলদারি ছিল না পেহেলগাঁওয়ের এই এলাকাটাতে, এবং যেখানে ফরওয়ার্ড পোস্ট অনেকটা কাছেই, হাফ কিলোমিটারও নয়, সেখানে পুলিশের বর্মা পরে বা জ্যাকেট পরে এলো কয়েকজন, আইডি চেক করলো, চেস করলো, হিন্দু না মুসলিম বুঝলো, এবং তারপর গুলি করলো। 50 রাউন্ড গুলিতে অনেকে মাটিতে লুটিয়ে পড়লেন, 26 জনের মৃত্যু ঘটে গেল, বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই যে গোটা প্রক্রিয়াটা 15-20 মিনিট জুড়ে একটা তাণ্ডব চললো, সেনাবাহিনী কেউ জানতে পারলো না। এই বিষয়টাই কিন্তু প্রশ্ন উঠেছে, এবং কোথাও না কোথাও ইন্টেলিজেন্স ফেলিওর, এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর বোঝার ক্ষেত্রে একটা গাফিলতা ছিল। গাফিলতিতে যে ছিল সেই গাফিলতি থাকার কথা স্বীকার করে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্তত এই বিষয়টা কিন্তু একেবারে সামনে আসছে যে রাজনাথ সিং অন্তত সেটা স্বীকার করে নিয়েছেন যে গাফিলতি ছিল, এবং সেনাবাহিনী আরও অ্যাক্টিভ রোল নিতে পারত পেহেলগাঁওয়ের মতো এলাকা। এবং এখানেই কিন্তু অমরনাথের জন্য প্রথম বেস ক্যাম্প তৈরি হয়। জুলাই মাসের 3 তারিখ থেকে যে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে তার প্রথম বেস ক্যাম্প তৈরি হয় পেহেলগাঁওয়ের এই এলাকাতে। ফলে যেখানে একটা গুরুত্বপূর্ণ এলাকা, প্রচুর মানুষের জমায়েত এই এলাকায় থাকে, তাহলে সেখানে সেফটি সিকিউরিটিটা এতটা আলগা হবে কেন? কেন সেনাবাহিনীর টহলদারি থাকবে না? সেনাবাহিনী যদি টহলদারি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে তারা ফায়ার করতে পারতো বা জঙ্গিদেরকে নিকেশ করতে পারতো। কিন্তু এক্ষেত্রে যে গাফিলতি ছিল সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনাথ সিং, অমিত শাহ এটা জানিয়ে দিচ্ছেন যে কাউকে রেয়াত করা হবে না, জঙ্গিদের কাউকে রেয়াত করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তার জন্য অবশ্যই ভারতবাসী অপেক্ষা করছে, কিন্তু কোথাও না কোথাও ইন্টেলিজেন্স ফেলিওর এবং একই সঙ্গে সেনাবাহিনীর গাফিলতি সেটাই কিন্তু সামনে চলে আসছে বারে বারে। সুতরাং যেমনটা বলেছেন রাজনাথ সিং এবং অমিত শাহ, তারা বলছেন যে অ্যাকচুয়ালি ট্যুর গাইড তাদের দিকে কিন্তু দোষটা অনেকটাই তারা দিয়েছেন। তারা বলছেন যে প্রশাসনকে না জানিয়ে পর্যটকদের নিয়ে যাচ্ছিলেন তারা। দেখো, এখন এই দোষারোপের পালা চলবে, কিন্তু এই যে একটা কিলিং হলো এবং ব্রাশ ফায়ার হলো, সেখানে এতজন মারা গেল, তার দায়ভার তো নিতে হবে কাউকে না কাউকে। এখন
বিভিন্ন রকম বিষয় সামনে উঠে আসছে, কিন্তু এটা ঠিক যে সেনাবাহিনী আরও অ্যাক্টিভ রোল নিতে পারত। পেহেলগাঁওয়ের ওই এলাকাতে টহলদারি ছিল না, যেখানে 1/2 কিলোমিটারের মধ্যে আর্মির ফরওয়ার্ড পোস্ট রয়েছে, সেনা ছাউনি রয়েছে, তাহলে কেন সেই এলাকায় টহলদারি ছিল না? এবং পাইন বনের জঙ্গল পেরিয়ে কিভাবে এই জঙ্গিরা ঢুকে পড়লেন? তাহলে নিশ্চয়ই ফেলিওর ছিল, তাদের নজরদারি ছিল না। এবং ওপরে তাদের জামার ওপরে যারা প্রত্যক্ষদর্শী বা যারা একেবারে সামনে থেকে দেখেছেন, তার পরিবারের কোনো সদস্যকে গুলি করা হয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছেন, তারা বারবার বলছেন যে তারা ওপরে একটা পুলিশের জ্যাকেট পরে এসেছিল। প্রথমে তারা ভেবেছিলেন আর্মি, তারপরে তারা বুঝলেন পুলিশ আর্মির কোনোটাই নয় এই 4 জন। এবং ওপরে তাদের ওই জ্যাকেট পরা, আইডি কার্ড দেখতে শুরু করে, নাম জিজ্ঞেস করতে শুরু করে, এবং তারপর কমিউনিটি চেক করে, এবং তারপর গুলি চালিয়ে আবার পাইন বনের জঙ্গল দিয়ে তারা বেরিয়ে যায়। এই যে এতটা একটা সময় তাণ্ডব চলল এবং জঙ্গিরা গুলি চালালো, এতজন মানুষ মাটিতে লুটিয়ে পড়লেন, সেনাবাহিনী কোথায় ছিল? ফরওয়ার্ড পোস্টে নজর ছিল না? নাকি কারা ঢুকে পড়লো, এই 4 জন কীভাবে শেল্টার নিল গ্রামের মধ্যে সেটা জানতেন না? ফলে একদিকে ইন্টেলিজেন্স ফেলিওর তো বটেই, কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওর পাশাপাশি সেনাবাহিনীর গাফিলতি বা উদাসীনতাও তো কিন্তু সামনে এসেছে, এবং সেটাকে স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুতরাং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মাধ্যমেও বেশ কিছু ছবি দেখেছি, যেখানে বোঝাই যাচ্ছে যে বৈশরণ উপত্যকা, সেখানে বহু মানুষ এই ঘটনার আগেও তারা ঘুরে এসেছিলেন। তাহলে প্রশাসনের নজর কিভাবে এড়ালো? দেখো, সেটাই তো বড় প্রশ্ন, যে প্রশাসনের নজর কিভাবে বারবার এড়িয়ে যাচ্ছে। এবং এর আগেও পেহেলগাঁওয়ের এই এলাকাতে যে প্রচুর মানুষের জমায়েত হয়, জঙ্গিরাও নিশ্চয়ই রেকি করেছে। তারাও জানতেন যে এই সময়ে এই পেহেলগাঁওয়ের এই এলাকাতে প্রচুর মানুষের জমায়েত হবে, এবং নিয়মিত ওই ক্যাফেটা খুব জনপ্রিয়, যেখানে বিতান অধিকারী সহ মানে কলকাতার আরও কয়েকজন মারা গিয়েছেন বা অন্যান্য পর্যটকরা ছিলেন, তারা যেখানে জমায়েত করেছিলেন। ফলে ওই এলাকাটা এমনিতেই জনবহুল। ফলে সেই জনবহুল এলাকাতে একটু নজরদারির দরকার ছিল, যেখানে 1/2 কিলোমিটারের মধ্যে ফরওয়ার্ড পোস্ট, কিন্তু সেখানে কোনো সময়ই সেনাবাহিনীর কোনো টহল দেখা যায়নি। এমনকি যখন মাটিতে লুটিয়ে পড়ে অন্যান্য পর্যটকরা ছটকাচ্ছেন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করছেন, তারও 15 মিনিট পরে সেনার মুভমেন্ট হয়েছে এবং গোটা পরিস্থিতি বোঝা গেছে যে সেখানে জঙ্গি হামলা হয়েছে। ফলে সেক্ষেত্রে এই গাফিলতি অবশ্যই প্রশ্ন উঠছে। এবং এই 4 জন জঙ্গি, লস্করি তৈবার যে উইং, এই 4 জন জঙ্গি পাইন বনের জঙ্গল পেরিয়ে কিভাবে এই জনবহুল এলাকার মধ্যে এসে ব্রাশ ফায়ার করলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে সুচারু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিলেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে বিরোধীরা এই যে জঙ্গি হামলা, তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এবং নিরাপত্তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে যে পেহেলগাঁওয়ের বৈশারণে কেন সেনা মোতায়েন ছিল না, এবং তারও কিন্তু জবাব দিয়েছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। তারা যেমনটা বলেছেন যে প্রশাসনকে না জানিয়ে এই রুট দিয়ে পর্যটকরা রীতিমতো ট্যুর গাইড যারা, তারা কিন্তু পর্যটকদের নিয়ে যাচ্ছিলেন, এবং প্রশাসনকে না জানিয়েই এই কাজটা দিন ধরে চলছিল। তার পাশাপাশি কিন্তু গাফিলতির কথাও স্বীকার করেছেন তারা। নিরাপত্তার গাফিলতির কথা স্বীকার করেছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। এখনো পর্যন্ত কিন্তু কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযান চলছে। সেনা এবং পাল্টা সেনার গুলির লড়াইও কিন্তু রয়েছে, এবং পেহেলগাঁওয়ের বৈশরণে কেন সেনা মোতায়েন ছিল না, বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র, এবং তারও কিন্তু উত্তর দিয়েছে কেন্দ্র। তার পাশাপাশি গাফিলতির কথাও কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন। পেহেলগাঁওয়ের হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। জম্মু কাশ্মীরের বান্দিপোরায় অভিযান চলাকালীন ফের সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গির। পাকড়াও করা হয়েছে আরও এক জঙ্গিকে। ভারত পাক উত্তেজনার মধ্যে কাশ্মীর গেছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী।
পাকিস্তানকে শান্তির বাণী দেওয়ার কোনো অর্থ নেই। সীমান্তের ওপারে থাকা জঙ্গিদের 41টি লঞ্চ প্যাড গুড়িয়ে ছারখার করে দিতে হবে, ধুলোতে মিশিয়ে দিতে হবে পাকিস্তানকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পরে কথাই বললেন প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। অধিকার যখন কোনো রাষ্ট্র যাতায় কোনো বন্ধুত্বর জায়গায় হাতটা বাড়িয়ে দিতে হয়। ভারত তো এই 19শে সেপ্টেম্বর 1960 সালে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা সিন্ধু চুক্তি সাইন করেছিল জওহরলাল নেহরুর সময়, কিন্তু যেই সময় আমরা দেখলাম 90 দশক থেকে 1990 থেকে আজ পর্যন্ত টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাট, 3টে লড়াই লড়েছে পাকিস্তান। 3টে লড়াইতেই ভারতের সামরিক বাহিনীর থেকে 2টো গালে চড় খেয়েছে। তারপর কার্গিল হয়েছে। কার্গিলে সময় আমাদের লাইন অফ কন্ট্রোলকে অনার না করে ভারতবর্ষের যে চূড়াগুলো আছে সেখানে ঢুকে বসেছিল, সেখানেও থাপ্পড় খেয়ে তারা ফিরে গেছিল। এবং 1979 সালে 1989-এর পর থেকে মুফতি মোহাম্মদের যখন মেয়েকে ওরা কিডন্যাপ করে, তারপর থেকে যে জঙ্গি হানা শুরু হলো এই জম্মু অ্যান্ড কাশ্মীর, বিশেষ করে কাশ্মীর উপত্যকায়, আজ পর্যন্ত এই নানাভাবে পেছন থেকে যে প্রহার করছে সেটা ভারত এক সময় নিয়েছে, একটা সময় আসে মানুষ সেটাকে আর নিতে পারে না। আমরা দেখেছি পুলওয়ামাতে 40টা কফিন পালাম এয়ারপোর্টে নামতে। আমরা ভেবেছিলাম, তারপরে বালাকোট হয়েছে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমরা ভেবেছিলাম পাকিস্তান বোধহয় সামলে গেছে। কিন্তু আবার দেখলাম এই 22 তারিখ দুপুর 2:30-এর পর এত সাহস দেখালো যে আমাদের সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে, বাইসারান এই ভ্যালিতে, যেটা মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে শান্ত কাশ্মীরকে অশান্ত করে তুললো। এই 4-5 জন জঙ্গি পাঠালো। আমরা জঙ্গির দিকে তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি একজনের দিকে, তার নাম হচ্ছে আসিফ মুনির, চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান সেনার, যার মদতপুষ্ট এবং তার এই পুরো প্ল্যানে যেটা এক্সিকিউট হয়েছে। ভারতবাসী হিসেবে 140 কোটি ভারতবাসীর আমি তাদের হয়ে আমরা বলছি, প্রত্যেকে চাই যে আমরা আসিফ মুনির কে যতদিন এই ছোট ছোট আরশোলার বাচ্চাদের মারলে হবে না, মাদার ককরোচ যে আরশোলার মা, সেটা হচ্ছে এই ISI আর পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আর্মি চিফ। যতদিন না তাদের শেষ করতে পারবো, এই ছোট ছোট আরশোলার বাচ্চা এরা কিন্তু কাশ্মীর এবং ভারতবর্ষকে বারবার আসবে এবং আঘাত পৌঁছবে। আমি নিশ্চিত আজকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এবং যেসব ডিপ্লোম্যাটিক স্ট্রাইক কাল থেকে রাত্রি থেকে শুরু হয়েছে, আমরা একটা খুব শিগগিরই কোনো না কোনো দেখবো। এবং ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতবাসী একটা অ্যাকশন দেখতে চায়। শুধু ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হয়েছে, সেখানে নিশ্চিতভাবে পাকিস্তান 80% এই ইন্ডাসের জলে তাদের এগ্রিকালচার, তাদের চাষবাস এবং জল, পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার সবকিছু এর থেকে হয়। এটা তো একরকম ভাবে ডিপ্লোম্যাটিক আমরা অ্যাকশন নিয়েছি। আমরা অ্যাকশন নিয়েছি, ভিসা বন্ধ হয়েছে, আমরা অ্যাকশন নিয়েছি, ট্রেড বন্ধ হয়েছে, আটারি এবং ওয়াঘা বর্ডার বন্ধ হয়েছে। কিন্তু তার সাথে সাথে সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স আমরা অফ অ্যালার্টে লেগেছি। আমরা বেশ কয়েক ঘন্টা আগে দেখেছি যে আমাদের যে যুদ্ধ জাহাজ আছে অলরেডি মিসাইল যে মহড়া দিচ্ছে অ্যারেবিয়ান সিতে, করাচি পোর্টের আশেপাশে। সেটা আগে কি হবে আমি এখন বলতে চাই না, নিশ্চিতভাবে সময়ের অপেক্ষা। এবং যেসব ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে, যেমন আমরা জেনে গেছি 41টা জায়গায় লঞ্চ প্যাডে এই মুজাফফরবাদের লাইন অফ কন্ট্রোলে 150 থেকে 200 টেররিস্ট এই জঙ্গি রেডি আছে ভারতবর্ষে ঢোকাবার জন্য। তাই পাকিস্তানকে আবার বলছি যে পাকিস্তানকে শুধু এই আমন কি আশা এবং শান্তি বার্তা দিয়ে লাভ নেই। আমরা চাই একবারে যে পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দিতে হবে এবং এই যত লঞ্চ প্যাড আছে 41টা লঞ্চ প্যাড ঘুরিয়ে, আর যেন ওরা চিন্তা না করতে পারে, ওদের 7টা জেনারেশন যেন ভারতের দিকে প্রত্যেক দিন সকালে যখন ওঠে ভারতকে যেন প্রণাম করে, কারণ আমাদের পূর্ব দিক থেকেই সূর্য ওঠে, এবং ভারতকে প্রণাম করে যেন প্রত্যেক পাকিস্তানের নাগরিকরা, এই জন্য বলছি কারণ সেই দেশের যে আর্মি চিফ এবং তাদের যে ISI এবং যে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, তারা ভারতবর্ষের সাধারণ নাগরিককে
তাদের কিন্তু এখানে রক্তগঙ্গা বইয়েছে। ভারত এটা ভালো চোখে দেখেনি এবং তার আঘাত যখন হয়েছে তার প্রত্যাঘাত হওয়ার শুধু সময়ের অপেক্ষা।